নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন, সেখান থেকে তিনি যাবেন আরব আমিরাত। আমরা সরকারি যে ডিও লেটার সেখানে দেখেছি তিনি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিসন হুকারের সঙ্গে কথা বলবেন, তিনি আরেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে কথা বলবেন, তিনি ভারতীয় মানে ভারতে নিযুক্ত মার্কিন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং এটার ইস্যু হচ্ছে ভিসা বন্ড এবং শুল্ক ইস্যু, এই দুটো নিয়ে তিনি কথা বলার জন্য তিনি গেছেন, যেখানে নির্বাচনের আর মাত্র 1 মাস বাকি আছে। এই সময় কিন্তু সরকারের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কথা। কিন্তু সবচেয়ে খারাপ লেগেছে আমার, যেটা আমি আপনাকে এখন দেখাবো, আমি আপনাকে একটা স্ক্রিনশট দেখাই, সেটা হচ্ছে গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চাইছে বাংলাদেশ। আপনি জানেন যে এই গাজাকে ট্রাম্প দখল করেছে, দখল করে ট্রাম্প বলতেছে যে একটা ইন্টারন্যাশনাল একটা বাহিনী গঠন করব যারা গাজার নিরাপত্তা দিবে। এখন গাজা তো হচ্ছে বাংলাদেশের মানুষের আবেগের জায়গা। এইখানে আপনি দেখেন কি লিখেছে যে যুক্তরাষ্ট্রের, এটা বিবিসির খবর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করেছেন, তার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, মানে তার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছেন খলিলুর রহমান, তারা কিন্তু বলে নাই। এবং জবাবে আমেরিকা জানিয়েছে যে তারাও এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী। সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলিসন হুকার এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তো বোঝেনি, ইন্ডিয়ান বংশোদ্ভূত, এটা আমরা জানতে পারলাম প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। এখন আপনি বলেন যেই গাজাতে গণহত্যা চালিয়ে, আপনি তো জানেন ইতিহাস সবচেয়ে নিকৃষ্টতম গণহত্যা, এই গত কয়েক বছরে 60 থেকে 70,000 মানুষ মারছে, এখন সেটাকে দখল করে আমেরিকার নেতৃত্বে একটা শান্তি বাহিনী করবে, বাংলাদেশ এটার পার্ট হতে চায়, যেটা বলতেছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এটাকে আপনি কতটুকু ন্যাক্কারজনক বলে মনে করেন? দেখেন, আমি এই সরকার সম্পর্কে আর কোনো কথা বলতে চাই না। আমি আপনাকে আগেই বলেছি যে ডক্টর খলিলের যে পদচারণা, নিরাপত্তা উপদেষ্টা, উনি নিরাপত্তা উপদেষ্টা, তার সাথে সামরিক বাহিনীর সম্পর্ক, আমাদের মেইন ফোর্স যেটা নিরাপত্তা, তাদের সাথে কিন্তু সে মতবিরোধ আছে। উনি মায়ানমারে এসে বললেন হিউম্যান করিডোর, মতভেদ ছিল, হয়নি। উনি অনেকগুলো কাজ করতেছেন যেগুলো দেশের চেয়ে বড় কথা হলো আমেরিকান স্বার্থ, ওয়েস্টার্ন ব্লকের স্বার্থ। এখন আপনি বলেন গাজা নিয়ে কথা বলার দরকারটা কি তার? এই মুহূর্তে যেহেতু সরকার নির্বাচনে যাচ্ছে, তাহলে কি এটা সত্য কথা? জানেন, গুঞ্জন তো আছে নির্বাচন হবে না। সরকার চাচ্ছে আরো প্রলং করতে। আমরা জানি না। কিন্তু খলিলুর পদ দেখতে মনে হচ্ছে যে এই সরকারের কোনো প্ল্যান আছে। তারা গাজা যাবে, এনে করে কেন করবে? আপনি আর মাত্র সময় আছে, মানে ১ মাসও নাই। এর ভিতর দিয়ে আপনি বিদেশ যান কেন? যদি রাষ্ট্রের কথা বলেন, he should be stopped. প্রধান উপদেষ্টা উচিত হবে তার বিদেশ সফরের বন্ধ দেওয়া। কারণ আমরা এখন নির্বাচনে যাচ্ছি, যা কিছু করে পরে সরকার করবে। এখন এই জন্য বিতর্কিত কাজগুলো করতেছে। কার জন্য করতেছে? এখানে উপদেষ্টা সমর্থন আছে। এবং এইগুলি কিন্তু সূক্ষ্ম জিনিস। আমি কিন্তু জামাত ইসলামের কথা বলছি, তারেক জিয়ার কথা বলতেছি, আমিরের কথা বলতেছি। আপনারা লক্ষ্য রাখেন। আপনারাও কিন্তু কথা বলতে পারেন। যেই সময় নির্বাচনে দিয়েছেন, এখন সরকার উচিত হবে বৈদেশিক ব্যাপার-স্যাপার নিয়ে নাড়াচাড়া না করা। নির্বাচিত সরকার দেখবে। কিন্তু তা কি হচ্ছে? হচ্ছে না। এই যে হচ্ছে না বলেই তো আজকে এতগুলো সমস্যা আসছে। আমি এইজন্য বললাম যে এখানে কিছু বলা যাবে না। কারণ এই সরকারের একটা এজেন্ডা আছে কিন্তু। ইউনূস সাহেবকে বসাইছে ছাত্ররা। এটা তো বলতেছে সবাই। আসলে ছাত্ররা বসেছে? প্রস্তাবটা যেখান থেকে আসুক, এর পিছনে একটা ডিপ স্টেট পলিসি আছে এটাই। এবং তাকে বসাইছে কিন্তু স্বার্থ উদ্ধারের জন্য তো। যে কাজটা সেই কাজটা তো করাই দিবে তাকে। শেখ হাসিনা পতন ঘটাইছে যেভাবে, ইউনূস সাহেবের থেকে সেভাবে কিছু আদায় করতে হইত। উনি কিছু করে দিয়ে বাকিরা পরবর্তী সরকার করবে। অর্থাৎ পরবর্তী সরকারকে বাধ্য করবে আংশিক করছে, পুরা করে দাও। কাজেই আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলা উচিত প্রতিটা দলের। আমাদের প্রচুর টক শো হওয়া উচিত এটার উপরে। আমি আবার বলছি। বুদ্ধিজীবীদের কথা বলা উচিত। যারা কথা থিঙ্ক ট্যাঙ্ক গুলো কথা বলা উচিত। এই মুহূর্তে পররাষ্ট্রনীতি নিয়ে কোন ডিল করা উচিত না। কারণ তিনি এখন আছে মাত্র অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য। কিন্তু আপনার এখন আপনার চুক্তি কি মনে কার হয় জন্য যে যে মাত্র 1 মাস সময় আছে, তারপরেও আমরা দেখলাম যে আমেরিকা যাচ্ছে গাজার মতো জায়গায় সেনাবাহিনী নিয়োগের জন্য আমেরিকাকে অফার দিচ্ছে, আবার আরেকজন আছে পাকিস্তান গিয়ে JF-17 বিমান কিনতেছে, এগুলো দরকার নাই। মানে সরকারের আছে আর 1 মাস, তাদের কি উচিত না যে একটা নির্বাচিত সরকারের জন্য ওয়েট করা? নাকি আপনার মনে হয়
যে আসলে ইউনূস সরকারের ইচ্ছা আছে আমেরিকা যদি একটু ম্যানেজ হয় তাহলে আরেকটু বেশি দিন থাকা যায় কিনা? অনেকেই বলতেছে নির্বাচন এখনো হবে কিনা তারও সিউরিটি নাই। আমার সাথে আজকে বিকেলবেলা হুম। চ্যানেল আইতে টক শোতে গেলাম। মাহমুদুর মান্নার সাথে দেখা। অনেকে ছিলেন। নাগরিকত্ব। আমি তাকে জিজ্ঞেস করলাম, "নাগরিকত্ব নির্বাচন কি হবে?" হয়ে তো যাওয়া উচিত। আমি আমি আপনাকে জিজ্ঞেস করি নির্বাচন কি হবে কিনা? তো উনি বলল, "হয়ে যাওয়া উচিত।" মানে অস্থিরতা। এখন প্রশ্ন হচ্ছে উনি তো আবার নির্বাচন ঋণ খেলাপি। এখন প্রশ্ন হলো যে হবে। যে স্বয়ং ফখরুল বলতেছে, মির্জা ফখরুল যে নির্বাচনে ষড়যন্ত্র হচ্ছে। এখন কি ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র হইতেছে? নির্বাচনে এসে ষড়যন্ত্র নাকি? এখন দেখেন গভর্নমেন্ট যত বৈদেশিক নীতি চালাচালি করবে, যেটা বললেন খলিলুর রহমান আর্মি সহ কথা বলছে, এগুলি হচ্ছে একেকটা ইঙ্গিত। ইঙ্গিতটা কি? সাদা চোখে যা দেখতেছেন, আসল চোখে তা নয়। অন্য কিছু করতেছে। সেটা কতটুকু ঘটবে আমরা জানি না। কারণ নির্বাচনের যে আবহাওয়া একটা আছে, এই আবহাওয়াটা নাই তো। রাস্তাঘাটে কিন্তু এভাবে কেউ বলতেছে না। নির্বাচনের কথা আছে। কি? এই বিএনপি এসে পড়বো, জামাত এসে পড়বো। এর বেশি কিন্তু না। মানুষকে দড়ি মাছ না ছুঁই পানি। এটা অতীত হয়নি কিন্তু। কারণ এই ধরনের একটা সংখ্যা কিন্তু জিইয়ে রাখা হয়েছে। এই জিইয়ে রাখাটা হচ্ছে একটা ভালো লক্ষণ না কিন্তু। কঠিন লক্ষণ। আজকে দেখেন জামাতের আমির যখন দেখা করে বিএনপির ৪ তারেক জিয়ার সাথে, এখন চেয়ারম্যান কি বলে সে? বৃহত্তর ঐক্য করতে চায় সরকারকে। বিএনপির কাছে সে ভালো উত্তর পায়নি। এখন আজকে নিজেই বলতেছে, আমরা যে সরকার গঠন করি বিএনপিকে নিয়ে আসবো। নিয়ে আসবো। অর্থাৎ তিনিও বুঝতেছেন আগামী রাজনীতিটা হবে একপেশে না। ওই রাজনীতির চ্যালেঞ্জ অনেক কিন্তু। দেশ গঠন করতে হলে কিন্তু এক হইতে হবে। এক হইতে হবে। উনি এক হতে চাচ্ছেন, উনি এক হতে চাচ্ছেন। এগুলি সব কিন্তু ইন্ডিকেটিভ। ইন্ডিকেটিভ এবং এই ইলেকশনটা কিন্তু হবে মূলত ২২ তারিখের পরে দেখবেন ২ টা সেন্টিমেন্ট। এন্টি ইন্ডিয়া, প্রো ইন্ডিয়া। একদম ক্লিন হয়ে যাবে সব। আস্তে, আস্তে পয়েন্ট হইতেছে। তখন দেখবেন কি আসবে? এন্টি ইন্ডিয়া, প্রো ইন্ডিয়া। হায়রে দুর্ভাগা দেশ। হয়? সবাই জাতীয়তাবাদী। হতে পারে স্লোগানটা হবে কি? কে কত জাতি গঠন করতে পারে আসেন। তাহলে যাকে আপনি বলতেছেন প্রো ইন্ডিয়ান, সেও তো একটা দল। দেশে যদি এখন আওয়ামী লীগ না এর প্রতি প্রো ইন্ডিয়ান চলে আসে, তাহলে তো ইন্ডিয়ার পোয়া বড়। আমরা কিন্তু ছলে বলে কৌশলে প্রতি মুহূর্তেই আমরা জাতীয়তাবাদী শক্তি যারা আছেন বা যারা কাজ করতেছে, তারা তাদের স্বার্থে কিন্তু ঘুরে ফিরে ওই ভারত চক্রে হয়ে গেছে। ইন্ডিয়া ডক্টরিন যেটা বলি আমরা। ইন্ডিয়া ডক্টরিন। অর্থাৎ ভারতের আশেপাশে দেশগুলো যেগুলো আছে, সেগুলি মূলত ভারতের সাম্রাজ্যের অংশ ছিল। বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন কারণে হয়ে গেছে। সেগুলোর উপর প্রত্যক্ষ পরোক্ষ নিয়ন্ত্রণ চাই। দিস ইস কল্ড ইন্ডিয়া ডক্টরিন। সংক্ষিপ্ত ইন্ডিয়া ডক্টরিন। এবং যদি আরো ডিপে যান, এই যে ভারত কথাটা আসছে, এটা মহাভারতের পর্ব 1 ভরত। সে বলতেছে, "তোমার একটা ছেলে হবে।" ভরত বলতেছে বাবাকে। "তার নাম হবে ভরত। শৌর্য-বীর্য হবে।" মহাভারতে লেখা আছে এটা। স্বপ্ন দেখছে সে। তো ভরত কথাটা কিন্তু ধর্মের থেকে ছিল। অনেকে না জেনে কথাবার্তা বলে। কিচ্ছু জানেন না। সোজা কথা মহাভারতটা পইড়া দেখেন কেস। এবং ভারতে কিন্তু পার্লামেন্টের সামনে একটা ম্যাপ রেখে দিছে। একটু বুঝেন কিন্তু। এগুলি কে করবে? এই বুঝবে কে? রাজনীতিবিদরা। জনগণ তো বুঝবে না। রাজনীতিবিদরা বুঝবে। আর এখন বাংলাদেশে সাম্প্রতিক কালে টেলিভিশন চালু হওয়ার সময় প্রাইভেট সেক্টরে এখন কিন্তু টক শো খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। টক শো প্লে কেও একটা রাজনৈতিক দলের চেয়ে বেশি গুরুত্ব পেয়ে গেছে। প্রতিদিন জনমত ক্রিয়েট করতেছে, ধ্বংস করতেছে, সৃষ্টি করতেছে। বিরাট ব্যাপার তো। আমরা টেলিভিশন চেয়ে বেশি দেখি অনলাইন। আমি দেখলাম অনলাইনে যে দর্শক, মূল টেলিভিশনে সেই দর্শক নাই। তাহলে বুঝতে হবে আপনাকে এটাও তার এক যে একটা প্ল্যান করতে হবে। I have a plan. কি প্ল্যান? টক শোকে আমি কি দেশ দেশ গঠনমূলক করে ফেলাবো, চেষ্টা করব। চিন্তা করবেন, বাংলাদেশ সম্পর্কে তো অনেক কথা বলা হয়। ভারতে কি বলা হয়? বিদেশে তো বাংলাদেশ নিয়ে বিভিন্ন টক শোতে আলোচনা হয় অনলাইনে। পৃথিবীর কোন দেশে আলোচনা করে না। এই আমরা আর পশ্চিমবাংলার লোকেরা করে। কেন? আমাদের তো খেয়ালে কাম নাই।
আমাদের পেশাল পাড়তে অভ্যাস বেশি তো। যে না বুঝি পণ্ডিত হয়ে গেছি আমরা সব। আমরা এত বেশি বুঝি আমাদের চেয়ে বেশি কেউ বুঝে না। ওর দরকার নেই তো। আমি বলছি যদি বিএনপি ক্ষমতায় যায়, তারে যে যদি বলা হয় প্ল্যান, আপনার প্ল্যানে যুক্ত করে ফেলান। আমি টেলিভিশন তো আছি, মিডিয়া তো আছি। আমি টক শো জগৎ দেখতে চাই, সেখানে অর্থনীতি, সমাজনীতি নিয়ে কথাবার্তা বেশি হয়। শুধু রাজনীতি নিয়ে না। এবং ওই ধরনের দর্শক তৈরি করছে কে? এই হালকা দর্শক তো তৈরি করছে টক শো জগতে। পছন্দ করে, এরাও টক শো চালায় যায়। এটা না। আবার লেখাপড়ায় মন্তব্য কি? উনি ভারতীয় দালাল, উনি পাকিস্তানি দালাল হয়ে গেল। এগুলি কিন্তু ভারতে নাই। পশ্চিমারা থাকতে পারে। এগুলো কিন্তু দেশ গঠনের একটা বিশিষ্ট অংশ। আমার দেশ গঠন করতে হলে আমার কোন বাধা কারা? না বুঝে কথা কয় কারা? এরাই করে। তো সেই ক্ষেত্রে তো বললাম একটা কথা আপনাকে, আমাদের যাত্রা খুব কঠিন। আর তারেক জিয়াকে আমি বারবার বলব, আপনি সুন্দর ভাষণ দিয়েছেন, অভিনন্দন। পাশাপাশি আমি মাহমুদুর রহমানের কথাই বলব, শফি ভাইয়ের কথাই বলব যে, আপনার আশেপাশে কে আছে? একটু ভাবেন কেন আছে? নিকটবর্তী কে আছে? এবং কি বুদ্ধি আপনাকে দিচ্ছে? সেই বুদ্ধিগুলি দেশের পক্ষে যাচ্ছে না অন্য দেশের পক্ষে যাচ্ছে? জনগণের পক্ষে যাচ্ছে না গোষ্ঠীর পক্ষে যাচ্ছে? আপনি কিন্তু জানতে অজান্তে কিন্তু একটা মহাসাগর হয়ে যেতে পারবেন। কারণ আপনি তো শীর্ষ ব্যক্তি। আপনার জানার উপর নির্ভর করে দলটা কিভাবে চলবে। সেই দিক থেকে প্রয়োজনে দলকে রিস্ট্রাকচার করতে দিতে পারি। কারণ এখন দলটা যেভাবে গড়ে আসছে, না এটা হবে না। হবে, এটার মধ্যে কিছু নতুন ইনপুট আনতে হবে কিন্তু। যারা নতুন প্রজন্মের ভীষণ দিশারি, সততার কথা বলে, ক্রিয়েশন এর কথা বলে, দুর্নীতির কথা বলে না, কাজের কথা বলে। না তা না হলে কিন্তু এই দলটাও কিন্তু গতানুগতিক হয়ে যাবে। আপনাকে প্রমাণ করতে হবে জাতির সামনে এগুলো। যে আপনি ১৭ বছর থাকার পরে দেশে আসছেন, নতুনত্ব কিছু আনতে পারছেন আপনি। এবার সেটা প্রমাণ করবেন কি? কাজ দিয়ে, কথা দিয়ে না। আমি কিন্তু আপনার কোন বক্তৃতা খুব বেশি ভালো শুনবো না। আমি দেখব আপনার কাজ কি হইতেছে। কাজ যখন দেখবো ওকে, আমি মনে হবে ইয়েস, ইউ হ্যাভ ডান ওয়ান্ডারফুল থিং। কথা বলবেন লাভ নেই। আপনি যেখানেই যাবেন লোক পাবেন, হাততালি দিবে, পায়ে ধরে সালাম করতে চাইবো, অনেক কিছুই করবে। এগুলি সব বাদ দেন। কিছু গুণাবলী তো আপনার আব্বার ছিল, আপনার আম্মার ছিল। আপনি আপনি তাদেরকে ছাড়াই যান না কেন? আপনার শুরুটা ভালো কিন্তু। আপনি এখন পর্যন্ত কিন্তু আপনার গতিটা আমি ভালো দেখতেছি। এই গতি ধ্বংস করে কোন কোটারি বা কোন বিদেশপন্থী কোন গ্রুপ যদি আপনাকে বিভ্রান্ত করে দেয়, আপনি বিভ্রান্ত হয়ে যান, হবে না। আপনি ভুলে যান হাওয়া ভবন মারা গেছে। অতীতে ভুল করেছেন। শেষ। আমরা নতুন হাওয়া ভবন দেখব না। দেখব না। কারণ নতুন কি দেখব? নতুন দেখব হাউস অব উইজডম খলিফা হারুনুর রশিদ, মামুনুর রশিদ। আমরা দেখব আপনি ক্রিয়েট করেছেন হাউস অব ক্রিয়েশন, হাউস অব ন্যাশনালিজম, হাউস অব ডেভেলপমেন্ট। আমি সেই তারে যেতে চাচ্ছি।